This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জন্মদিনের পার্টিতে মদ খাইয়ে অষ্টম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক যুবককে। ঘটনাটি কোথায় ঘটেছে, কি ঘটেছে এবং এখনো পর্যন্ত পুলিশ কি জানতে পেরেছে এই বিষয়ে দীপঙ্কর আমাদের প্রতিনিধির কাছ থেকে ডিটেইলে জানবো। দীপঙ্কর, দেখো, অষ্টম শ্রেণীর ছাত্রীকে জন্মদিনের পার্টিতে ডেকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাকে বলা হয় যে জন্মদিনের তাদেরই এক বন্ধুর জন্মদিন আছে, সেই পার্টিতে যাওয়ার জন্য। এবং 10 তারিখে এই ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনা জেলার গাইঘাটা থানাতে। এবং সেই জন্মদিনের পার্টিতে তাকে মদ্যপান করানো হয় এবং তারপর তাকে অচৈতন্য করে তাকে ধর্ষণ করা হয়, এমনটাই অভিযোগ। বেশ কয়েকবার ধর্ষণ করা হয়েছে এমনটা নির্যাতিতার মা বলছেন। এবং সেই নির্যাতিতা আজ অর্থাৎ বুধবার দুপুরে তিনি ঘটনাটি তার পরিবারকে জানান এবং পরিবারকে জানানোর পর পরিবারের তরফে গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ দায়ের করার সাথে সাথেই এই ঘটনায় অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এবং নির্যাতিতার মা আরো যেটা বলছেন যে ছেলেটি আগে বেশ কিছুদিন ধরে মেয়েটির পিছু নিত, বিভিন্ন সময় যাওয়া হয়, বিভিন্ন ক্ষেত্রে মেয়েটির পিছু নিত এবং তার সঙ্গে বন্ধুত্ব করতে চেয়েই কিন্তু তার নাম্বার চাইতো। এই ধরনের ঘটনা একাধিকবার ঘটেছে। তারপর তাকে জন্মদিনের পার্টিতে নিমন্ত্রণ করা হয় এবং জন্মদিনের পার্টিতে নিয়ে গিয়ে তাকে মদ খাইয়ে অচৈতন্য করে তাকে লাগাতার ধর্ষণ করা হয়েছে, এমনটাই অভিযোগ। এই পরিপ্রেক্ষিতে একজনকে গ্রেপ্তার করেছে গাইঘাটা। নজর থাকবে দীপঙ্কর, ধন্যবাদ। দিন বিকেল 5টা থেকে ঘটেছিল। প্রদীপ ঘরামি বলে যে ছেলেটা, তার বন্ধুর বাড়িতে, ও একটা বান্ধবীর বাড়িতে যাওয়া আসা করতো সেখানে। এবার সেখান থেকে মানে ওর পিছু করতো নাকি, ও বলছে যেটা যে ওর পিছু করতো এবং সেখানে ও অনেকবার বারণ করার করতে শোনেনি। তারপরে রবিবারের দিন জোর করে হচ্ছে ওর কাছ থেকে নাম্বার নেয় এবং তারপরে ফোন করে ওকে ডেকে নেয় যে পার্টি আছে, বার্থডে পার্টি আছে বলে ডেকে নিয়ে যায়। কিন্তু ওই বলে ডেকে নিয়ে গিয়ে ওকে মদ্যপান করিয়ে এবং সাথে এরকম অশারীরিক কাজ করে। ওকে ভয় দেখিয়েছিল যে তুই যদি এই কথা কাউকে বলিস তাহলে হচ্ছে তোর মাকে এবং তোর ফ্যামিলিকে মেরে দেবো, তোকেও মেরে দেবো, এরকম ভয় দেখিয়েছিল। যার জন্য মেয়ে এসে কিছু বলেনি। মেয়ে দুবার হাতটা করতে গেছিল, এটা একবার আমরা জানি আর একবারটা আমরা জানতাম না। পরে খবরে নজর রাখছি। ষষ্ঠ শ্রেণীর ছাত্রের মুখে হুমকি, আরজিকর করে দেব। ক্লাসের সহপাঠীকে হুমকি দেওয়ার অভিযোগ। হুমকির জেরে পাঁশকুড়ার জুনিয়র হাই স্কুলে তুলকালাম। 4 বন্ধু মিলে ওই ছাত্রীকে হুমকি দেয় বলে অভিযোগ। অভিযুক্ত ছাত্রকে বকাঝকা ছাত্রীর পরিবারের। মঙ্গলবার ঝামেলা মিটে গেলেও রেশ গড়ায় বুধবার। স্কুলে চড়া হয়ে বিক্ষোভ কিছু অভিভাবকের। স্কুল চলাকালীনই শিক্ষকদের হেনস্থার অভিযোগ। পরিস্থিতি সামলাতে পুলিশ ডাকতে বাধ্য হন শিক্ষকরা। পাঁশকুড়া ব্লকের ডালপাড়া গ্রামের ঘটনা এটি। মঙ্গলবার ষষ্ঠ শ্রেণীর 2 সহপাঠীর বচসা থেকে ঘটনার সূত্রপাত হয়। স্কুলে ঢুকে শিক্ষকদের হেনস্থার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেয়। এই অফিস রুমের মধ্যে মারধরটা করেছে। কোন কোন জায়গায় আঘাত পেয়েছেন? মূলত এই কানে এখানটায় লেগেছে। উনি বলছেন যে আমার টিআইসি স্যার নেই, আসুন এলে পারে তারপরে যাবো আর বলবেন। তো উত্তেজিত হয়ে আরও বাইরের কিছু লোক এসে স্যারকে মারধর করে চলে যায়। ইমরানের ছেলে, সে একটা ছুরি নিয়ে তার গলায় ধরে নেয়, নোংরা বাজে ভাষা বলেছে যে তোরা যদি স্যারকে আমার ব্যাপারে কিছু বলতে যাস, আরজি কলের ঘটনা জানিস তো, সেই হাল করে ছেড়ে দেবো তোদের মেয়েদেরকে। আপনার ছেলের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠছে, কি বলবেন? আমি কিছু জানি না, আমি কিছু বলতে পারবো না। অন্যদিকে বাংলাদেশের নাগরিক পুরসভার ঠিকাদার ইডির গ্রেফতারির পর সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। মঙ্গলবার ব্যারাকপুর থেকে রনি মণ্ডল নামে এক যুবককে গ্রেফতার করে ইডি। রনি ব্যারাকপুর পুরসভার ঠিকাদার। আমি আরো ডিটেইলে জানতে চাইবো আমাদের রিপোর্টার সিজার মণ্ডলের কাছে। কে সিজার, তাহলে তার তথ্য ঠিকমতো যাচাই না করে, তিনি কে, তার আইডি প্রুফ যাচাই না করে কি করে তিনি চাকরি পেলেন সেখানে? তো সেটাই সব থেকে বড় প্রশ্ন। কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যে তদন্ত শুরু করেছে, সেই তদন্তের ভিত্তিতে তাদের দাবি যে এই রাজ্যে এরকম বহু মানুষ রয়েছেন যারা কার্যত বেআইনিভাবে দ্বৈত নাগরিকত্ব ভোগ করছেন। অর্থাৎ একদিকে তারা বাংলাদেশের নাগরিক, কিন্তু তারা দীর্ঘদিন আগে এ রাজ্যে এসে তারা বৈধভাবে অর্থাৎ অবৈধ নথি দিয়ে বৈধ ভারতীয় নথি তৈরি করেছেন। যেমন এই রনি মণ্ডল বা মধ্যমগ্রাম থেকে যাকে গ্রেপ্তার করা হয়েছে, সেই সমীর যে এই পিঙ্কি বাসুর সঙ্গে, সমীর মুখার্জি যে পিঙ্কি বাসুর সঙ্গে সহযোগী, সেও বাংলাদেশি নাগরিক। 2 জন বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার হয়েছেন এই গোটা ঘটনায়, যেটা বাংলাদেশি অনুপ্রবেশকারী
তদন্তে নেবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গ্রেপ্তার করেছে। এবং রনি মণ্ডলের ক্ষেত্রটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই কারণে যে সে পুরসভার ঠিকাদার পর্যন্ত হয়ে গেছে সেই সমস্ত ভুয়ো নথিপত্র দিয়ে, অর্থাৎ কোথাও নজরদারির যে একটা মারাত্মক অভাব রয়েছে সেটা কিন্তু খুব স্পষ্ট। একদম, ধন্যবাদ সিজার। বুধবার ভর দুপুরে সন্ধ্যা বাজারে আগুন। দক্ষিণ কলকাতার লজ্জের মোড়ের কাছে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই 20 থেকে 25টা দোকান। বাজার সংলগ্ন ঝুপড়ি থেকেই আগুন ছড়ায় বলে অনুমান। আর এই নিয়ে 3 বার আগুন লাগলো এই বাজারে। ক্ষতিগ্রস্তদের সাহায্যের আশ্বাস পুরসভা কর্তৃপক্ষের। মঙ্গলবার বিকেলে আগুন লেগেছিল বাইপাসের ধারে কালিকাপুরের ঝুপড়িতে। 24 ঘন্টা কাটতে না কাটতে ফের এক অগ্নিকাণ্ড। এবার আগুন লাগলো লর্ডসের মোড়ের পিছন দিকের একটি বাজারে। 3টে নাগাদ বাজার লাগোয়া ঝুপড়ি থেকে প্রথমে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। লর্ডসের মোড়ে একেবারে পাশে, এবং এই লর্ডসের মোড়ের কিন্তু এই জায়গাটাতেই আগুন লাগে। সেই আগুন ধীরে ধীরে ছড়িয়ে পড়ে আশেপাশের প্রায় 20 থেকে 25টি দোকানে, এবং ইতিমধ্যেই কিন্তু প্রত্যেকটি দোকান পুরোপুরিভাবে ভস্মীভূত হয়ে গেছে। কি দিয়ে লেগেছে অতটা আমরা দেখতে পাইনি, আমরা খেয়ে দিয়ে সবে শুতে গেছি। তার মধ্যে আমাদের বাচ্চারা বলছে মা আগুন লেগে গেছে, মা আগুন লেগে গেছে, তাড়াতাড়ি বেরো। আমার এই ঘর আর এইদিকে আগুন লেগেছে, আমি কি করে বার করবো, কিচ্ছু বার করতে পারিনি। ঘর থেকে তাড়াতাড়ি করে ছিটকে বেরিয়েছি। আমার ঘর দোকান সব মানে ডকুমেন্টস সব কিছু নেই। দোকানগুলিতে দাহ্য বস্তু থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে অনুমান। প্রত্যক্ষদর্শীদের দাবি বিস্ফোরণের শব্দও শোনা গিয়েছে। এটা ওয়ার্কশপ ছিল, গ্যারেজ ছিল। এখানে গ্যারেজ বাজার, সন্ধ্যা বাজার করে নাম আছে। হ্যাঁ, রং কাজও তো, রঙেতে কোনো ম্যাটারই নেই, কাজ নর্মালি চলছিল। পিছন দিকে লেগেছে, আমার গ্যারেজ দিকে কিচ্ছু হয়নি। আনুমানিক 25 থেকে 30টা হবে আনুমানিক। এখানে আগুনটা হচ্ছে কাঠের জালে রান্না করতে গিয়ে আগুনটা লেগে যায়। এখানে একটা টোটালি মানে কি বলবো টেম্পোরারি স্ট্রাকচার টাইপের ঘরগুলো ছিল। রেসিডেন্সিয়াল এরিয়া থেকেই স্টার্ট করেছে ফায়ারটা, তারপরে সেটা সামনের দিকে কমার্শিয়াল পোর্শনে স্প্রেড করেছে। ফায়ারে কোনো ইনজুরি নেই। প্রথমে ঘটনাস্থলে আসে দমকলের 10টি ইঞ্জিন, পরে আরও 6টি ইঞ্জিন আনা হয়। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ দমকলের ইঞ্জিন আসতে কিছুটা দেরি করেছিল, যদিও তা মানতে চাননি দমকল এবং পুরসভা কর্তৃপক্ষ। লেন ডেডিকেটেড নেই যে দমকল বাহিনী ওই লেন ইউজ করে আসবে। নর্মাল ট্রাফিক যে লাইনে চলে সেই লাইন ধরেই দমকল বাহিনীকে করতে হয়। দমকল বাহিনীর কোনো টেন্ডেন্সি থাকে না যে ফায়ারে আমি লেট পৌঁছাবো। দেখুন, আমি তো দমকল আসার আগে আমি এসে গেছি, তো দমকল দেরিতে এসে অভিযোগটা বোধহয় ঠিক হবে না, তাহলে এই আগুন এভাবে নিয়ন্ত্রণ হতো না। এর আগে এখানে 2 বার আগুন লেগেছিল। সরকারি জমিতে গড়ে ওঠা এই বাজারে কেন বারবার আগুন, তা নিয়ে প্রশ্ন উঠছে। একটা জিনিস হচ্ছে কি, এরকম ভাবে যারা থাকে, যারা আইনসাইন্টিফিক ওয়েতে আগুন দোকান চালায়, বাড়ি চালায়, এখানে অগ্নিসংযোগের এটা বেশি থাকে। গভর্নমেন্ট প্রপার্টি, আমি জানি না, যারা পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হয়ে তাদের আমরা নিশ্চয়ই দেখে দেবো। পুরো কর্তৃপক্ষ ক্ষতিপূরণের আশ্বাস দিলেও ঝুপড়ি এলাকায় বারবার অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত এই অঞ্চলের বাসিন্দারা। ক্যামেরায় দীপঙ্করের সঙ্গে সৌভিক হালদার, সুপ্রিয় গুহর রিপোর্ট, TV9 বাংলা। পানাগড়ে পরিত্যক্ত গাড়িতে আগুন, ঝলসে গেল 4 শিশু। পরিত্যক্ত গাড়িতে খেলতে গিয়ে বিপত্তি, 2 শিশুর অবস্থা আশঙ্কাজনক। জানা গিয়েছে কাঁকসার রাইস মিল রোডে পুরনো গাড়ি কেনাবেচার বাজারে পরিত্যক্ত গাড়ির ভিতরে খেলছিল 4 শিশু। স্থানীয়রা দাবি করছেন প্রদীপ নিয়ে খেলতে খেলতে হঠাৎ করেই গাড়িতে আগুন লেগে যায়। অগ্নিদগ্ধ অবস্থায় 2 জন কোনো মতে বেরোতে পারলেও বাকি 2 জন পারেনি। চিৎকার চেঁচামেচি শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। অগ্নিদগ্ধ শিশুদের উদ্ধার করে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। 2 জনের অবস্থা সংকটজনক হওয়ায় একজনকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে, আরেকজনকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। চলো কি একটা কেবিন এখানে রাখা ছিল অনেকদিন থেকে, বাচ্চা হলো দিল প্রায় খেলতোর মধ্যে। হঠাৎ কোনো বাচ্চা একটা প্রদীপ নিয়ে খেলা করতে আগুন লাগিয়েছে, জ্বালা ছিল, হয়তো জ্বলে গেছে, কোনো রকম রিয়াকশনটা ধরে নিয়েছে। ধরে নেওয়ার পর কী হলো কি, বাচ্চাদের গায়ে আগুন ধরলো। তো একটা ছেলে দেখলো, আমাদের ভাই লাগে, ও গিয়ে বাঁচালো, সব জামা কাপড় ছিঁড়ে বাঁচিয়ে দিল, কিন্তু তাও অনেক জায়গায় পুড়ে গেছে। 2টো বাচ্চা পুরো একটু মুখটুক পুড়েছে, আর 2টো একটু নর্মাল আছে। কোথায় নিয়ে গেছে তাদেরকে 2টোকে পাঠালো মিশন হয়ে, আর 2টোকে বিধাননগরে। আর যে 4 জন বাচ্চাকে বাঁচিয়েছিল লোকটা, তারও হার্ট প্রেশারটা বেড়ে গেছে। ও দেখছি কি গাড়িটা 2টা বাচ্চা জ্বলতে জ্বলতে যাচ্ছিল, আর 2টা বাচ্চা ওর মধ্যে ছিল। তো মা আমার বললো, তো লোকগুলোকে তো গাড়িটা এমনি করলো, 2টা বাচ্চাকে বার করলো। সোনাদানা থেকে জমি জমা, টাকা থাকলে সব কিছুই আপনি কিনতে পারবেন, কিন্তু তাই বলে টাকা থাকলে কি শিশুও কেনা যায়? আপনি কি এই প্রশ্নে অবাক হচ্ছেন? তাহলে বলে রাখি, এক শ্রেণীর অসাধু চক্রের কারবারে সেটাই হচ্ছে। পণ্যের মতো নিঃশব্দে
শিশু বিক্রি হচ্ছে। সিআইডির তৎপরতায় শিশু পাচার চক্রের পান্ডা ফাঁদে পড়েছে। তারপর কি হলো দেখুন। গরু, কয়লা, পাথর, বালি এমন অনেক জিনিস পাচারের অভিযোগে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। কিন্তু সদ্যজাত শিশু, হ্যাঁ ঠিকই শুনেছেন, নিঃশব্দে আমার আপনার অজান্তেই চারপাশ থেকে প্রতিদিন পাচার হয়ে যাচ্ছে একরত্তি শিশুরা। হাসপাতাল থেকে চুরি করে চড়া দামে বিক্রি হয়ে যাচ্ছে সদ্যজাত। আন্তঃরাজ্য শিশু পাচার চক্রের পর্দা ফাঁস, সিআইডির জালে পাচার চক্রের পান্ডা। রবিবার গোপন সূত্রে খবর পেয়ে শালিমার রেল স্টেশনে অভিযান চালায় সিআইডি। সেখান থেকে শিশুসহ 2 জনকে গ্রেফতার। উদ্ধার হয় 2 দিনের সদ্যজাত কন্যা। বিহার থেকে লক্ষাধিক টাকায় সদ্যজাতকে কিনে এনেছিল অভিযুক্তরা। শিশুসহ স্টেশন থেকে হাতে নাতে সিআইডির জালে মানিক হালদার ও মুকুল সরকার। গ্রেফতারের পর শিশু পাচার চক্রের পান্ডা মানিক হালদার বলে, এনআরআই আনতে বলে এনআরআই ধরে রেখেছে, কি করব? এনআরআই শিশু আনতে বলে এনআরআই ধরেছে, কি করব? এনআরআই রিকোয়েস্ট করেছে আমার ঘরে বাচ্চা নাই, এনে দিন, আমি 7 বছর বিবাহিত, আমাকে বাচ্চা এনে দিন। যেই নিয়ে এসছে এনআরআই পুলিশ সেজে ধরেছে। সিআইডির ডিএ স্পেশাল প্রণতি শাহর নেতৃত্বে একটি বিশেষ টিম গঠন করা, একটি বিশেষ দল গঠন করা হয়। যে দলটি ওত পেতে ছিল এই শালিমার স্টেশন সংলগ্ন এলাকায়। যখন ট্রেন থেকে তারা নামে তখনই তাদেরকে হাতে নাতে পাকড়াও করা হয়। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো বা এনসিআরবির রিপোর্ট অনুযায়ী 2018 থেকে 2022 পর্যন্ত দেশে 10,659টি মানব পাচারের অভিযোগ দায়ের হয়েছে। 29,682 জনকে পাচারের অভিযোগ সামনে এসেছে। আর পশ্চিমবঙ্গে সিআইডি সূত্রে খবর, ধৃতদের জেরা করে চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে। গত 2.5 বছরে শুধু এ রাজ্যেই 50টির বেশি শিশু বিক্রির ঘটনা ঘটিয়েছে এই চক্র। 50টির বেশি শিশু বিক্রির সঙ্গে সদ্য ধৃত চক্রের পান্ডা মানিক হালদার জড়িত। কোথা থেকে শিশুদের কেনা হতো, কিভাবে চলতো শিশু বিক্রির কারবার, মানিক মুকুল একা নাকি পিছনে আরও বড় ষড়যন্ত্র, খতিয়ে দেখতে বুধবার দ্রুত মানিককে নিয়ে বিহারে সিআইডি। ক্যামেরায় সুদেবের সঙ্গে সুজয় পালের রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, ঠান্ডা কিন্তু একটু একটু পড়তে শুরু করেছে, আর সামনে জমিয়ে শীতও পড়বে। আর শীত আসলে আমাদের মনটা একটু ঘুরতে যেতে ইচ্ছা করে। তাহলে আপনি চটপট আপনার প্ল্যানটা করে ফেলুন। আর ডেস্টিনেশন কি রাখবেন? শান্তিনিকেতন। কেন বলছি জানেন? তার কারণ হচ্ছে আগের চেহারায় পৌষ মেলা ফিরছে। সেই কারণেই আপনি পৌঁছে যান সেখানে। 5 বছর পর রাজ্য সরকারের সহযোগিতায় পূর্বপল্লীর মাঠে আবারও মেলা করার সিদ্ধান্ত শান্তিনিকেতন ট্রাস্ট এবং বিশ্বভারতী কর্তৃপক্ষের। ফের পৌষ মেলার আয়োজন করতে চলেছে শান্তিনিকেতন ট্রাস্ট ও বিশ্বভারতী কর্তৃপক্ষ। 2019 সালের পর ফের পূর্বপল্লীর মাঠে ফিরছে পৌষ মেলা। তবে আগের মতোই মেলার জন্য সহযোগিতা চাওয়া হবে রাজ্য সরকারের কাছে। বুধবার ম্যারাথন বৈঠকের পর সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। পৌষ মেলা, এই মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা সকলে পৌষ মেলা করতে চাই, এবং সেই পৌষ মেলা আমাদের পক্ষে শান্তিনিকেতন ট্রাস্ট এবং বিশ্বভারতীর পক্ষে করা সম্ভব হবে যদি রাজ্য প্রশাসন, জেলা প্রশাসন আমাদের সাহায্য করে। এবার তো ট্রাস্টই করছে, এবং পুরনো ধাঁচে 2019-এ যে শেষ মেলা হয়েছে সেটা যেই ফরম্যাটে হয়েছে সেই ফরম্যাটে হবে। কোভিড পরবর্তী সময় বিশ্বভারতীর তৎকালীন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নানা মন্তব্য ও সিদ্ধান্ত ঘিরে রাজ্যের সঙ্গে দেখা দেয় সংঘাত। এরপরই পৌষ মেলা বন্ধ করে দেন তৎকালীন উপাচার্য। 2021 ও 2022 সালে বোলপুর ডাকবাংলো মাঠে মেলা করে রাজ্য সরকার। 2023 সালে রাজ্যকে মেলার জন্য পূর্বপল্লীর মাঠ দিয়েছিল শান্তিনিকেতন ট্রাস্ট ও বিশ্বভারতী কর্তৃপক্ষ, জানিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছিল। এবছর পূর্বপল্লীর মাঠে মেলা করার দাবিতে ভারপ্রাপ্ত উপাচার্যকে স্মারকলিপি দেয় বোলপুর ব্যবসায়ী সমিতি। অবশেষে সেই দাবিকে মান্যতা দিল কর্তৃপক্ষ। 5 বছর পর পুরনো জায়গায় ফিরছে ঐতিহ্যবাহী পৌষ মেলা। হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। দার্জিলিং চিড়িয়াখানায় 2 তুষার চিতার নামকরণ করলেন মুখ্যমন্ত্রী। একজনের নাম দিলেন ডার্লিং, আর একজনের নাম চার্মিং। 4টি রেড পান্ডারও নামকরণ মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। রেড পান্ডাগুলির নাম পাহাড়িয়া, ভিক্টরি, ড্রিম এবং হিলি। বর্তমানে দার্জিলিং চিড়িয়াখানায় তুষার চিতার সংখ্যা বেড়ে হয়েছে 11। রেড পান্ডার সংখ্যা দাঁড়িয়েছে 19-এ। আর বুঝতেই পারছেন, বেশ ঠান্ডা ঠান্ডা আমেজ কিন্তু পড়তে শুরু করেছে বাংলায়। সপ্তাহের শেষেই তাপমাত্রা নামবে স্বাভাবিকের নিচে, আর জলীয় বাষ্পের বাধা কাটিয়ে গতি বাড়ছে উত্তুরে হাওয়ার। ধীরে ধীরে 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। 20 ডিগ্রির ঘরে নামতে পারে কলকাতার তাপমাত্রা। 14 থেকে 15 ডিগ্রিতে নামতে পারে বাঁকুড়া, পুরুলিয়ার পারদ।